তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি মাইকেল নামের একটা লোককে, যে কিনা একজন ভালো লয়ার ছিল। আসলে তার কাছে একটা লিঙ্কন কার্ড ছিল, যেই কার্ডটার জন্য সবাই তাকে মিস্টার লিঙ্কন বলে ডাকতো। আর আমরা দেখতে পারি সে তার কারের মধ্যে বসেই সমস্ত কাজকর্ম করত। আমরা দেখতে পারি তার কাছে আর্ল নামের একজন ড্রাইভারও ছিল, যে কিনা তার খুবই বিশ্বস্ত একজন লোকও ছিল। যাই হোক, আজকে আমরা দেখতে পারি একটা বাইকার গ্যাং মাইকেলের সঙ্গে মিট করতে চলে আসে। আসলে এই গ্যাংটা হচ্ছে মাইকেলের রেগুলার কাস্টমার, মানে মাইকেল তাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কেস লড়েছে। এই জন্য এখন তারা তার সঙ্গে দেখা করে তাকে একটা নতুন কেস দিয়ে সেখান থেকে চলে যায়। আর মাইকেলও সহজেই সেই কেসটা তাদের থেকে নিয়ে সোজা সেখান থেকে কোর্টে চলে আসে। এখানে এসে সে মিট করে তার একটা বন্ধু ওয়েলের সাথে। আসলে এখানে ওয়েল তাকে বলে যে তোমার কাছে এমন একটা সুযোগ আসতে যাচ্ছে, যেই সুযোগটা যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবে। আসলে ওয়েলের কাছে একটা কেস এসেছে, যেই কেসটা খুবই হাই প্রোফাইল একটা কেস, আর তারা চাচ্ছে মাইকেলকে যেই কোনো ওয়েতে তাদের কেসে নিয়োগ করতে। এখন যদি মাইকেল তাদের কেসটা লড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে সে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। এরপরে ওয়েল তাকে বলে যে দেখো, তুমি এটার জন্য কোনোভাবেই না করতে পারবে না, কারণ যে কোনো ওয়েতে তারা তোমাকেই চায়। আর তারা তাদের ছেলেকে বেইল করানোর জন্য $1 মিলিয়ন পর্যন্ত দেওয়ার জন্য রাজি আছে। এখন আমরা দেখতে পারি মাইকেল তার কথাগুলো শুনে তো ফেলে, তবে সে খুব বেশি একটা মনোযোগ দিচ্ছিল না, কারণ তার মনোযোগ বর্তমানের যেই কেসটা আছে সেটার মধ্যেই ছিল। তো এখান থেকে লিঙ্কন সোজা চলে আসে তার বর্তমান কেসের ক্লায়েন্টের সঙ্গে মিট করার জন্য। এখানে জেলের মধ্যে আমরা একটা মেয়েকে দেখতে পারি, যে কিনা আসলে ড্রাগ অ্যাডিক্টেড ছিল। এখানে লিঙ্কন যখন গিয়ে তাকে জিজ্ঞেস করে, তখন এই মেয়েটা বলে যে আসলে আমাকে যে ড্রাগ দিয়েছে সে হচ্ছে বিশাল বড় এক ড্রাগ ডিলার, যাকে কিনা পুলিশও খুঁজছে। এই জন্য লিঙ্কন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেই ড্রাগ ডিলারকে ধরিয়ে দিব, আর এই ইনফরমেশনটা দেওয়ার বদলে আদালত তোমার শাস্তি মাফ করে দিবে আর তোমাকে রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দিবে। এখন আমরা দেখতে পারি তাদের দুজনের মধ্যে এই ডিলটাই হয়ে যায়, আর এতে করে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে লিঙ্কন কতটা স্মার্ট। তো এখান থেকে মাইকেল চলে আসে সেই হাই প্রোফাইল কেসের আসামির সঙ্গে মিট করার জন্য। আর এখানে এসে সে জানতে পারে যে এই ছেলেটার মায়ের বিশাল বড় একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, এই জন্যই তারা এত টাকা দেওয়ার জন্য রেডি হয়েছিল। আর মাইকেলকে দেখার সঙ্গে সঙ্গে এই ছেলেটা বলা শুরু করে যে দেখুন, এই কেসের মধ্যে আমার কোনোই দোষ নেই, সেই মহিলা আমাকে ফাঁসিয়ে দেওয়ার ট্রাই করছে, সে শুধুমাত্র আমার থেকে টাকা খাওয়ার জন্য এই সমস্ত ব্যাপারগুলো ঘটিয়েছে। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে মাইকেল বলে আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, এই সমস্ত ব্যাপারগুলো তো আমি দেখে নিব, তবে শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমার বেল না হচ্ছে ততক্ষণ তুমি কারো কাছে মুখ খুলবে না। আর এরপরে মাইকেল তার থেকে কিছু পার্সোনাল ডিটেল নিয়ে তার বেলের জন্য অ্যাপ্লিকেশন করে দেয়। আর তখন আমরা জানতে পারি যে আসলে তার মা যেই কোনো ওয়েতে তার বেল করাতে চায়, কারণ তাকে জেলের মধ্যে সে কোনোভাবেই রাখতে চায় না। তো এখান থেকে যখন মাইকেল কোর্টে চলে আসে তখন আমরা জানতে পারি এই কেসে মাইকেলের অপোনেন্ট হচ্ছে ম্যাগি নামের একটা লয়ার। আর কেসটা ছিল এই লুইস নামের যেই ছেলেটা আছে, এই ছেলেটা একটা প্রস্টিটিউটকে আচ্ছা রকম করে ধোলাই করেছে আর তার সাথে জোর করে কিছু একটা করার ট্রাই করেছে। এখন যেহেতু এই কেসে ভিকটিম হচ্ছে কি এই প্রস্টিটিউট, এই জন্য সে চাইলেও কোনো উকিল হায়ার করতে পারছিল না, এই জন্য সরকারি উকিল তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আর এই সরকারি উকিল হচ্ছে ম্যাগি নামের এই মেয়েটা, যে কিনা তার পক্ষ হয়ে এই কেসে ফাইট করবে। আর এখানে আমরা আরও একটা শকিং ব্যাপার জানতে পারি, সেটা হচ্ছে আসলে ম্যাগি মাইকেলের এক্স ওয়াইফ ছিল, তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তবে তাদের 7 বছরের একটা বাচ্চাও আছে, যেই বাচ্চাকে তারা দুজন মিলেমিশে পেলে বড় করছে। তো এরপরে যখন কোর্টের শুনানি শুরু হয়ে যায় তখন মাইকেল প্রথমেই তার পক্ষের সমস্ত দলিলগুলো পেশ করে। আর এরপর সে তাদেরকে বলে যে লুইসের বেল করিয়ে দেওয়া উচিত, কারণ তাকে জেলের মধ্যে রাখাটা মোটে উচিত হবে না, কারণ এখনও এই জিনিসটা প্রমাণ হয়নি যে লুইসই এই অপরাধটা করেছে। আর যদি তাকে জেলের মধ্যে রাখা হয় তাহলে সেটা বেআইনিও হতে পারে। তবে তখন আমার ম্যাগি সেই প্রস্টিটিউটের পিকচার দেখিয়ে বলে যে একটা মেয়েকে সে এত বাজেভাবে মেরেছে, এখন আপনি বলছেন তাকে এত সহজেই বেল দিয়ে দেওয়া উচিত। তবে তখন আমার মাইকেল তাকে বলে যে এখন পর্যন্ত প্রমাণ হয়নি যে লুইসই এই কাজটা করেছে, যদি লুইস এটা করে থাকে তাহলে সে শাস্তি অবশ্যই পাবে, তবে তাকে এমন করে জেলের মধ্যে আটকে রাখা মোটে উচিত হবে না। আর তাছাড়া সে কোথাও পালিয়েও যাবে না, যখন পুলিশ তাকে ডাকবে তখন সে চলে আসবে, তাকে চাইলে কিছু শর্তের সঙ্গেও মুক্তি দেওয়া যেতে পারে। এখন এগুলো শোনার পরে কোর্ট মাইকেলের পক্ষেই রায় দেয়, তবে 2টা শর্তের সঙ্গে। প্রথম শর্ত ছিল লুইসের পায়ের মধ্যে জিপিএস ট্র্যাকার লাগানো হবে, যাতে করে তার লোকেশন সবসময় মনিটর করা যেতে পারে। আর দ্বিতীয় শর্ত ছিল সে শহর থেকে কোনোভাবেই বাইরে বেরোতে পারবে না। আর এরপরে যখনই মাইকেল এখান থেকে বেরিয়ে চলে আসে তখন ওয়েল দৌড়ে তার সঙ্গে মিট করতে আসে, আর সে তাকে বলে যে তোমার সমস্ত ফোকাস এই ডিলটার দিকে থাকা উচিত, কারণ এটা বিশাল বড় একটা ডিল। তখন মাইকেল বলে আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমার মাথায় এই ব্যাপারটাই সবসময় ঘুরপাক খাচ্ছে। তো এরপরে মাইকেলের সঙ্গে মিট করতে লুইসের ফ্যামিলি লয়ার চলে আসে, কারণ যেহেতু এখন টাকা পয়সার ব্যাপারে আলাপ আলোচনা করতে হবে। তবে তখন মাইকেল তাকে হঠাৎ করেই বলে যে দেখুন, এখানে আমি আপনার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে একেবারেই ডিসকাশন করতে পারবো না, কারণ এখানে দেয়ালেরও কান আছে। সো আমি বিকাল 4টার সময় আপনার নিজের অফিসেই যাব, সেখানেই এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর এই কথাবার্তা যাতে একটু ক্লিয়ার থাকে এই জন্য লুইসের বাবা এবং মাকেও আপনার অফিসের মধ্যে উপস্থিত রাখবেন। এটা বলে যখন সে চলে যাওয়ার ট্রাই করছিল তখনই তারা লক্ষ্য করে যে একটা ক্যামেরাম্যান তাদের সমস্ত ব্যাপারগুলো রেকর্ড করছিল।
এখন এইটা দেখার পরে সেই লয়ার মাইকেলকে বলে যে আসলে ম্যাডাম কোনোভাবেই চাইবে না তার পার্সোনাল জিনিসগুলো পাবলিকলি চলে আসুক। এই জন্য মাইকেল সেই ক্যামেরাম্যানকে ডেকে তার সামনে আনে আর তাকে বলে যে তুমি যা কিছুই রেকর্ড করেছো সেগুলো এখনই আমার দরকার। এইটা বলে সে তার হাতের মধ্যে $1000 দিয়ে দেয়। এই জন্য সেই ক্যামেরাম্যানও চুপচাপ তার ভিডিও করার সমস্ত কিছু তাকে দিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে যায়। আর মাইকেলের এত ধুরন্ধর বুদ্ধি দেখতে পেয়ে এই লয়ারও অনেক বেশি শক্ট হয়ে যায়। আর তখনই মাইকেল তাকে বলে যে আপনি আপনার ম্যাডামকে গিয়ে এটা জানিয়ে দিবেন যে এই কেসের জন্য আমার ফিস হচ্ছে $1,00,000। তাছাড়া প্রত্যেক ঘন্টার জন্য আমার $550 এক্সট্রা লাগবে, যেটা হচ্ছে আমার ইনভেস্টিগেশন ফিস। এখন এগুলো শোনার পরে এই উকিল তাকে নাও করতে পারে না, কারণ মাত্রই সে তার চালাকিটা দেখতে পেয়েছে। আর যেহেতু লুইসের মায়ের টাকা পয়সার কোনো কমতি ছিল না, এই জন্য তার সাথে আর্গুই করারও কোনো প্রয়োজন ছিল না, কারণ তারা $1 মিলিয়ন দেওয়ার জন্য রাজি ছিল। তো এখন এটা বলে যখন তারা যার যার রাস্তায় বেরিয়ে পড়ে তখন হঠাৎই আমরা দেখতে পারি মাইকেল তার গাড়িটাকে স্টপ করে দেয়। আর তখনই আমরা সেই ক্যামেরাম্যানকে দেখতে পারি যে মাইকেলের কাছে চলে আসে আর সে তার $1000 তাকে দিয়ে তার সেই ফুটেজটা নিয়ে চলে যায়। আর মাইকেল তাকে $200 দিয়ে দেয়। আসলে সেই ফুটেজের মধ্যে কিছুই ছিল না, এটা ছিল পুরোটাই মাইকেলের একটা নাটক। মানে আমরা বুঝতে পারি মাইকেল এতটাই চালাক ছিল যে সেই সুপরিকল্পিত নাটকটা এই জন্য সাজিয়েছে যাতে করে সে সেই লয়ারকে ইমপ্রেস করে তার ফিসটা একটু বাড়িয়ে তার কাছে প্রেজেন্ট করতে পারে, যাতে করে সেই লয়ার তার মুখের উপরে না করতে না পারে। তো এরপরে বিকালবেলা মাইকেল তার বন্ধু ফ্র্যাঙ্ককে সঙ্গে নিয়ে চলে আসে সেই লয়ারের অফিসে, যেখানে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্কের মা ম্যারি এবং সেই লয়ার অলরেডি উপস্থিত ছিল। এখানে আসার সঙ্গে সঙ্গে সে ফ্র্যাঙ্ককে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আর সবাইকে বলে যে তার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক, সে হচ্ছে আমার সহযোগী ইনভেস্টিগেটর, মানে এই কেসে সে আমাকে সাহায্য করবে আর তার ফিসটা আলাদাভাবে দিতে হবে। এখন যেহেতু মাইকেলের ব্রেন সম্পর্কে ম্যারিকে সেই উকিল অলরেডি বলে দিয়েছে, এই জন্য ম্যারি আর তাকে নাও করে না, সমস্ত ফিসের জন্য সে রাজি হয়ে যায়। আর এরপর সে $1,00,000 একটা চেক সাইন করে সেটা মাইকেলকে দেয়, মানে এই কেসের যেটা ফিস। তবে তখন মাইকেল তাকে বলে যে না, আপনি আমার ক্লায়েন্ট না, আমার ক্লায়েন্ট হচ্ছে কি লুইস, আর আমি লুইসের সিগনেচার করা একটা চেকই চাই, তাও আবার এই কেসটা উইন করার পরে। তো এরপরে মাইকেল তাদের সবাইকে রুম থেকে বের করে দেয়। সে বলে যে এখন লুইসের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা বলতে হবে, যেখানে কেউ থাকলে চলবে না। এই জন্য তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে মাইকেল তাকে জিজ্ঞেস করে যে সেই দিন রাতের বেলায় আসলে কি হয়েছিল, সেই সমস্ত ব্যাপারগুলো আমাকে ক্লিয়ার করে বলো এবং সত্যি কথা বলবে, যাতে করে আমি তোমাকে সাহায্য করতে পারি। আর তখন লুইস বলা শুরু করে যে সেদিন রাতের বেলায় আমি একটা বারের মধ্যে গিয়েছিলাম, যেই বারে সেই প্রস্টিটিউটের সঙ্গে আমার মিট হয়েছিল। আসলে আমি বারবার করে তার দিকেই তাকাচ্ছিলাম, এই জন্য একটা সময় সে আমার কাছে এসে আমার সঙ্গে কথাবার্তা বলে একটা ন্যাপকিনের মধ্যে তার নাম্বার এবং অ্যাড্রেস লিখে দিয়ে চলে গিয়েছিল। তখন মাইকেল জিজ্ঞেস করে যে সেই ন্যাপকিনটা কি তোমার কাছে আছে? তখন সে বলে যে না, সেটা আমার কাছে নেই। তো এরপরে লুইস তাকে বলে যে পরদিন রাতের বেলায় আমি একটু সময়ের আগেই সেই অ্যাড্রেসে পৌঁছে গিয়েছিলাম। আমি সেখানে গিয়ে দেখতে পেয়েছিলাম অলরেডি একটা লোক তার রুমের মধ্যে ছিল, এই জন্য আমি বাইরে ওয়েট করছিলাম। আর যখন সেই লোকটা চলে গিয়েছিল তখন আমি ফাইনালি সেই মেয়ের রুমের মধ্যে গিয়েছিলাম। তবে যাওয়ার সঙ্গে সঙ্গেই কেউ আমার মাথার মধ্যে জোরে একটা বাড়ি দিয়েছিল, যেই জন্য আমি সেখানে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। এরপরে লুইস তাকে বলে যে এরপরে যখন আমি জ্ঞান ফিরে পেয়েছিলাম তখন আমি দেখতে পেয়েছি আমার চারপাশে পুলিশ আমাকে ঘিরে ফেলেছিল, আর এই মেয়েটা চিৎকার করে করে বলছিল যে আমি এই মেয়েটাকে মেরে এই অবস্থা করেছি আর তার সাথে জোর জবরদস্তি করার ট্রাই করছিলাম, আর এই জন্যই পুলিশ আমাকে সেই দিন ধরে নিয়ে গিয়েছিল। তবে বেহুশ হওয়ার পরে আমি জানিই না তার সাথে কি হয়েছিল বা আমার সাথে কি হয়েছিল, কারণ জ্ঞান ফিরে আমি দেখতে পেয়েছি তার এই অবস্থা। এখন এগুলো শোনার পরে মাইকেল সেই সমস্ত প্রমাণগুলো দেখা শুরু করে, যেই সমস্ত প্রমাণগুলো পুলিশ সেই ঘটনাস্থল থেকে পেয়েছিল। এখানে সে একটা চাকু দেখতে পারে, এই জন্য সে লুইসের কাছে এই চাকু সম্পর্কে জিজ্ঞেস করে, তবে লুইস সরাসরি না করে দেয় যে এই চাকুটা আমার না। আর এরপরে মাইকেল সেই প্রস্টিটিউটের দেয়া জবানবন্দিগুলো পড়া শুরু করে, যেখানে সে বলেছিল যে সেই দ্বিতীয় লোকটা চলে যাওয়ার পরে যখন তার দরজায় দ্বিতীয়বার নক করা হয়েছিল তখন তার মনে হয়েছিল হয়তোবা সেই লোকটা কিছু একটা রেখে দিয়ে চলে গিয়েছে, এই জন্য সে দরজাটা ওপেন করে। তবে তখন সে সামনে লুইসকে দেখতে পারে। সে মেয়েটা বলছিল যে লুইস তাকে কোনো কিছু বলার সুযোগই দেয়নি, লুইস সরাসরি তার উপরে আক্রমণ করে দিয়েছে আর তার সাথে জোর জবরদস্তি করে উল্টাপাল্টা কাজ করার ট্রাই করেছে। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন হচ্ছিল তখনই তার হাতের কাছে একটা বটল চলে আসে, যেটা দিয়ে বাড়ি মেরে সে লুইসকে বেহুশ করে ফেলে। আর এরপরে সে দ্রুত পুলিশকে কল দেয়। এখন দুই পক্ষের জবানবন্দি ভালো করে শোনার পরে মাইকেল আর ফ্র্যাঙ্ক এই জিনিসটা অনুমান করে যে হয়তোবা সেই চাকুটা 3 নম্বর ব্যক্তিটার হতে পারে, মানে যে এর আগে এখানে এসেছিল। অথবা তারা দুজনেই এটা খুব ভালো করেই জানতো যে লুইস হচ্ছে খুবই বড়লোক ফ্যামিলির ছেলে, এই জন্য তাকে ফাঁদে ফেলার জন্য হয়তোবা তারা এই জালটা পেতেও থাকতে পারে। তো এরপরে আমরা দেখতে পারি মাইকেল আর ফ্র্যাঙ্ক এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করা শুরু করে দেয়। আর অনেক কষ্টের পরে ফাইনালি তারা সেই দিনের বারের ফুটেজটাও কালেক্ট করতে সক্ষম হয়ে যায়,
তবে এই বারের ফুটেজের মধ্যে যখন তারা খুব ভালো করে চেক করে তখন তারা দেখতে পারে যে আসলে লুইস তাদেরকে যেই কথাগুলো বলেছিল সমস্ত কথাগুলো সত্যি ছিল। সেদিন আসলে সেই প্রস্টিটিউট নিজে থেকেই ন্যাপকিনে করে কিছু একটা লিখে এনে সেটা লুইসকে দিয়েছিল, আর লুইস সেটা দেখার সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিয়েছিল, যেই জন্য সেই ন্যাপকিনটা তার কাছে ছিল না। তবে তখন তারা এই জিনিসটাও নোটিস করে যে যখন সেই মেয়েটা সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিল তখন সে অন্য একটা লোকের সঙ্গে বেরিয়ে চলে গিয়েছিল। এখন তাদের সন্দেহ হয় যে হয়তোবা এই লোকটাই সেই লোকটা হতে পারে যেই লোকটা লুইসের আগে সেই রুমের মধ্যে ছিল। এখানে ফ্র্যাঙ্ক আরও একটা ব্যাপার নোটিস করে যে এই লোকটা হচ্ছে লেফট হ্যান্ডেড, আর সেই মেয়েটার শরীরে যত আঘাত লেগেছে সেগুলো রাইট সাইড থেকে লেগেছে। এখন হয়তোবা এই লোকটাই সেই মেয়েকে আচ্ছা রকম করে ধোলাই করেছে, অথবা সে নিজেই তার নিজের শরীরের মধ্যে আঘাত দিয়ে যেই কোনো ওয়েতে লুইসকে ফাঁসিয়ে তার থেকে টাকা আদায় করার ট্রাই করছে। তো এখন এই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বোঝার পরে মাইকেল এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এই পুরো কেসের মধ্যে লুইস সম্পূর্ণ নির্দোষ, তাকে ফ্রি করা খুব বেশি একটা কঠিন কাজ হবে না, মানে সে এই কেসটা উইন করতে যাচ্ছে। এরপরে সে চলে আসে সেই প্রস্টিটিউট মেয়েটার নতুন উকিলের কাছে, যাকে কিনা ম্যাগির জায়গায় অ্যাপয়েন্ট করা হয়েছিল। আসলে সে এখানে এসে তার সঙ্গে মিট করে একটা সেটেলমেন্ট করার ট্রাই করছিল, আর সে তাকে সেই বারের ভিডিও ফুটেজগুলোও দেখায় আর তাকে বলে যে আসলে এই জিনিসটার মাধ্যমে এইটাই প্রমাণ হয় যে তোমার ক্লায়েন্টই আমার ক্লায়েন্টকে তার নিজের অ্যাড্রেস দিয়ে তার অ্যাড্রেসে যাওয়ার জন্য বলেছিল, যার মানে এখানে তুমি তাকে নির্দোষ প্রমাণ করতে পারবে না, সো তুমি চাইলে একটা সেটেলমেন্ট করতে পারি। তবে আসলে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরেও সেই উকিল কোনোভাবেই সেটেলমেন্ট করার জন্য রাজি হয় না। সে বলে যে এখন পর্যন্ত আমার কিছু ডাউট আছে, সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেলেই আমি সেটেলমেন্ট করে ফেলবো। এখন মাইকেল হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে চলে তো আসে, তবে তার মাইন্ডের মধ্যে বারবার করে একটা জিনিসই ঘুরছিল যে সেই উকিলের কাছে কি এমন প্রমাণ আছে লুইসের বিরুদ্ধে যেটার উপরে ভিত্তি করে সে এখন পর্যন্ত সেটেলমেন্ট করতে চাইছে না। আর এই জন্য মাইকেল ফ্র্যাঙ্কের সঙ্গে মিলে এই কেসটার ডিটেইলি ইনভেস্টিগেট করা শুরু করে। আর এই ইনভেস্টিগেশন করার জন্য তারা পুলিশ হেডকোয়ার্টারে জমা পড়া শুরুর দিকের ডকুমেন্টগুলো নিয়ে আসে, আর যখন এগুলোকে খুব ভালো করে তারা চেক করে তখন তারা এখানে কিছু ডিফারেন্স পেয়ে যায়। তারা দেখতে পারে তাদের কাছে যেই রিপোর্ট দেওয়া হয়েছে আর পুলিশ হেডকোয়ার্টারে যে রিপোর্ট আছে সেখানে চাকু কেউ চেঞ্জ করে দিয়েছিল, মানে চাকুর পিকচারটাকে বদলে দেওয়া হয়েছিল। যেখানে তাদের চাকুটা ক্লিন ছিল, কিন্তু আসল যেই চাকুটা পাওয়া গিয়েছিল সেই চাকুতে রক্তও লাগানো ছিল, সেখানে লুইসের ফিঙ্গারপ্রিন্টও ছিল, এমনকি তার খোদাই করে নামও লেখা ছিল, যেগুলো কিনা নর্মালি বড়লোকের ছেলেরা করে থাকে। আর এই জিনিসটা দেখার পরে মাইকেলের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর এই জন্য সে প্রচণ্ড রাগের মাথায় চলে আসে লুইসের সঙ্গে মিট করার জন্য। তার সঙ্গে মিট করে সে তাকে ধমকে সুরে বলে যে তুমি কোন সাহসে আমার থেকে সমস্ত ব্যাপারগুলো লুকানোর ট্রাই করছিলে, আসলে সেদিন রাতের বেলায় তোমার কাছে একটা চাকু ছিল, কিন্তু তুমি এই জিনিসটা কেন লুকিয়েছো? আর তখন ফাইনালি লুইস এই সমস্ত ব্যাপারটা স্বীকার করে। সে বলে যে হ্যাঁ, যদিও সেই চাকুটা আমারই চাকু ছিল, তবে হয়তোবা আমাকে বেউস করার পরে তারা সেই চাকুটা আমার থেকে নিয়ে নিয়েছিল, আর পরবর্তীতে চাকুর মধ্যে রক্ত লাগিয়ে আমাকে ফাঁসিয়ে দেওয়ার ট্রাই করছিল। আর যদি তুমি জিজ্ঞেস করো আমি কেন চাকু রাখি, তাহলে সেটার পেছনে আমার একটা পার্সোনাল কারণ আছে। আসলে আজ থেকে কয়েক বছর আগে যখন আমি আমার মাকে নিয়ে একটা ক্লায়েন্টের জমি দেখতে গিয়েছিলাম, তখন সেই ক্লায়েন্ট জোর করে আমার মায়ের সাথে উল্টাপাল্টা কাজ করেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পর থেকেই আমি নিজের সেফটির জন্য সবসময় নিজের কাছে একটা চাকু রাখা শুরু করে দিয়েছিলাম। তবে এখন আমি তোমার কাছে প্রমিস করছি, এরপর থেকে আমি আর তোমার কাছ থেকে কিছুই লুকানোর ট্রাই করবো না। তো এবারে এখান থেকে ব্যাক করে মাইকেল কিছু পুরনো কেসের ফাইলগুলোকে দেখা শুরু করে, যেই কেসগুলো এই কেসটার সাথে অনেকটা মিলতাল ছিল। এখানে পুরনো কেসগুলো দেখার পরে হঠাৎই মাইকেল একটা কেস এমন পেয়ে যায় যেই কেসটা সে অনেক বছর আগে সলভ করেছিল, মানে যেই কেসে সে নিজেও ফাইট করেছিল। আর সেই কেসটা এই কেসটার পুরোপুরি সিমিলার ছিল। সেই কেসেও একটা প্রস্টিটিউটকে এমন করেই পেটানো হয়েছিল, আর সমস্ত আঘাতগুলো তার লেফট সাইডেই করা হয়েছিল, আর একটা সময় তো তার মৃত্যু পর্যন্ত হয়ে গিয়েছিল। আসলে আমরা জানতে পারি সেই কেসের মধ্যে যাকে আসামি করা হয়েছিল সে ছিল মাইকেলেরই খুবই ক্লোজ একজন বন্ধু, যার নাম ছিল জিজাস। আর জিজাস বারবার করে তাকে এটাই বলছিল যে সে এই কাজগুলো করেনি, সে সম্পূর্ণ নির্দোষ। তবে তার কথাবার্তা শুনে এবং সমস্ত প্রমাণ যেহেতু তার বিরুদ্ধে ছিল, এই জন্য মাইকেল কোনোভাবেই তার উপরে বিশ্বাস করতে পারছিল না। তার বারবার করেই মনে হচ্ছিল হয়তোবা সেই এই ক্রাইমগুলো করেছে আর তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না। এই জন্য মাইকেল তার উপরে একেবারেই বিশ্বাস করে না, যদিও জিজাস বারবার করে তাকে এই জিনিসগুলো বলে যাচ্ছিল যে এই ক্রাইমটা সে করেনি, সে কোনোভাবেই এগুলোর সাথে যুক্ত না। তবে যেহেতু মাইকেল তার উপরে বিশ্বাস করতে পারেনি আর সমস্ত প্রমাণগুলো তার বিরুদ্ধেই ছিল, এই জন্য মাইকেল সেই কেসটা হেরে গিয়েছিল আর জিজাসকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তবে এখন প্রেজেন্ট টাইমে মাইকেল এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে সেই দিন জিজাস সত্যি কথা বলেছিল, সে আসলে এই কেসের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিল না, সে আসলে সম্পূর্ণ নির্দোষ ছিল। কারণ ব্যাপারটা খুবই সিম্পল, যদি জিজাস জেলের মধ্যে থাকে তাহলে বাইরে তো সেই কাজটা করতে পারবে না, তার মানে আসল খুনি বাইরেই লুকিয়ে আছে যে এই কাজটা করেই যাচ্ছে।
এই জন্য এই জিনিসটাকে ডিসকভার করার জন্য মাইকেল সময় নষ্ট না করে সোজা চলে আসে জিজাসের সঙ্গে মিট করার জন্য। আর জিজাসের সঙ্গে মিট করে সে সমস্ত ব্যাপারগুলো তার কাছে আবারও জিজ্ঞেস করে, যাতে করে এই কেসটাকে সে আরও ভালো করে বুঝতে পারে। আর জিজাস এখানে তার সঙ্গে দেখা হওয়ার পরেই তাকে আবারও সেই আগের মতোই সমস্ত ব্যাপারগুলো বলা শুরু করে, মানে সে যেগুলো আগে বলেছিল। সে বলে যে সেই দিন রাতের বেলায় আমিও একটা বারের মধ্যে গিয়েছিলাম, যেখানে আমিও একটা প্রস্টিটিউট পেয়েছিলাম, যে কিনা আমার আগে অন্য একটা ছেলের সঙ্গে ছিল। সেও আমাকে তার অ্যাড্রেস দিয়েছিল, আর পরবর্তীতে আমি যখন তার অ্যাড্রেসে গিয়েছিলাম তখন কাজ শেষ করার পরে আমি বেরিয়ে চলে এসেছিলাম। তবে এর একটু পরেই আমি জানতে পারি সেই মেয়েটার মৃত্যু হয়ে গেছে। এই জন্য সমস্ত দোষগুলো আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমি বারবার করে পুলিশকে এটা বলেছিলাম যে আমি চলে আসার পরে সেখানে আরও একটা ছেলে গিয়েছিল, তবে কেউই আমার কথায় বিশ্বাস করেনি, কারণ তার রুমের মধ্যে সেই ছেলের কোনো প্রমাণাদি পাওয়া যায়নি। এই জন্য সমস্ত দোষটা আমার উপরেই চলে আসে, আর ফাইনালি এখন আমি জেলের মধ্যেই আছি। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে মাইকেল তার সামনে কতগুলো ফটো শো করে, যেগুলো বিভিন্ন ক্রিমিনালদের ফটো ছিল, যার মধ্যে লুইসেরও একটা ফটো ছিল। এখন যেহেতু জিজাস মাইকেলের আশাতে প্রচণ্ড রাগের মাথায় ছিল, কারণ অনেক বছর আগে যখন সে তার কেসটা লড়েছিল তখন সে মন দিয়ে কেসটা লড়েনি, এই জন্য তাকে জেলে আসতে হয়েছে। তবে এতগুলো বছর পরে নতুন একটা কেস সলভ করার জন্য এখন সে তার সাহায্য চাওয়ার জন্য এসেছে। এই জন্য সে এই ফটোগুলো দেখে খুব বেশি একটা অ্যান্সার করছিল না। তবে যখনই তার সামনে লুইসের ফটোটা চলে আসে তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, সে তার উপরে ফায়ার হয়ে যায়। এই জন্য মাইকেল এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে লুইসই হচ্ছে গিয়ে আসল ক্রিমিনাল। অনেকগুলো বছর আগে যখন জিজাসের এই কেসটা হয়েছিল সেখানেও লুইস ছিল আসল ক্রিমিনাল, আর এখানেও লুইস হচ্ছে আসল ক্রিমিনাল। তো এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে মাইকেলের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে এসে ফ্র্যাঙ্কের সঙ্গে এই সমস্ত ব্যাপারগুলো শেয়ার করে। সে তাকে বলে যে আসলে আমার মনে হচ্ছিল এই কেসটা আমি আমার ব্রেইনের ইউজ করে নিয়েছি, তবে আসলে লুইসই আমাকে এই কেসের জন্য চুজ করেছে, কারণ সে জানতো যে এর আগেও আমি এই কেস লড়েছি, এই কেসে আমার এক্সপিরিয়েন্স আছে। এই জন্য সে চাইছিল যাতে করে আমি তার কেসটা হ্যান্ডেল করি আর তাকে আমি যেই কোনো ওয়েতে ফ্রি করে ফেলি, যেখানে কিনা সে নিজেই হচ্ছে আসল ক্রিমিনাল। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ফ্র্যাঙ্ক তাকে বলে যে হ্যাঁ, হয়তোবা সে এই জন্যই তোমাকে চুজ করেছে, যাতে করে যদি তুমি তার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েও যাও তবুও তুমি তাকে কিছু বলতে না পারো বা কোর্টে কিছু প্রমাণ করতে না পারো, কারণ সে হচ্ছে তোমার ক্লায়েন্ট, আর নিজের ক্লায়েন্টের বিরুদ্ধে যাওয়াটা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। সো এই জিনিসটা তুমি কোনোভাবেই করতে পারবে না। আর যেহেতু লুইসই হচ্ছে আসল ক্রিমিনাল, এই জন্য সে আগে থেকেই জানতো যে তুমি কোনো না কোনোভাবে তার এই জিনিসটা বের করেই ফেলবে, এই জন্যই সে ইচ্ছা করে তোমাকে চুজ করেছে। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে এখন মাইকেল প্রচণ্ড ফেড আপ হয়েছিল, কারণ সে কোনোভাবে এই জিনিসটা মেনে নিতে পারছিল না। কারণ এখন সে জেনে গিয়েছে এই কেসের আসল যেই ক্রিমিনাল সে হচ্ছে তার ক্লায়েন্ট, আর সে বাইরে ঘুরছে। কিন্তু ঠিক একই কেসের নির্দোষ একটা ছেলে অনেকগুলো বছর ধরে জেলের মধ্যে পচে মরছে। যাই হোক, এখন এই সমস্ত কথাবার্তা বলার পরে যখন মাইকেল তার অফিসে ব্যাক করে তখন সে দেখতে পারে এখানে লুইস অলরেডি তার জন্য ওয়েট করছিল। আসলে লুইস এই জিনিসটা জেনে গেছে যে মাইকেল আসলে জিজাসের সঙ্গে মিট করতে জেলে গিয়েছিল, যার মানে সে সমস্ত ব্যাপারগুলো জেনে গিয়েছে, মানে তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ সে পেয়ে গিয়েছে। এই জন্য সে তাকে বলে যে আসলে জিজাসের কেসেও সেই মেয়েটাকে আমিই খুন করেছিলাম, আর এখন যে প্রস্টিটিউটের কেসটা চলছে সেখানে আমিই তাকে পিটিয়েছিলাম। তবে এখন আসলে এগুলো জানার পরেও তুমি এগুলো কাউকে বলতে পারবে না, মানে প্রমাণগুলো ডিসক্লোজ করতে পারবে না, কারণ যদি তুমি এমনটা করো তাহলে নিয়ম ব্রেক করার জন্য তোমার ওকালতির লাইসেন্স সেখানেই ক্যান্সেল হয়ে যাবে, আর তোমার ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে। আর যদি তারপরেও তুমি চিন্তা করো সত্যটা সবার সামনে নিয়ে আসবে, তাহলে তোমার ফ্যামিলির কথা একবার চিন্তা করে নিও। এতটুকু বলেই সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে পরদিন সকালবেলা মাইকেল যে নিউজটা পায় সেটা শোনার পরে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে জানতে পারে তার বন্ধু এবং এই ইনভেস্টিগেশনে সাহায্য করা তার পার্টনার ফ্র্যাঙ্ককে কেউ একজন শুট করে মেরে ফেলেছে। আর যখন সে দৌড়ে ফ্র্যাঙ্কের বাসায় চলে আসে ততক্ষণে সে দেখতে পারে এখানে পুলিশ ইনভেস্টিগেশন করছিল। আর এগুলোতে তার সন্দেহ হয়ে যায় যে এই সমস্ত কাজগুলো হয়তোবা লুইসই করেছে। আর তখনই তার মাথায় চলে আসে যে লুইসের পায়ে একটা জিপিএস ট্র্যাকারও লাগানো হয়েছিল। তবে পুলিশের কাছ থেকে সে জানতে পারে যে আশেপাশে কারো লোকেশনই ডিটেক্ট করা যায়নি। এই জন্য এখান থেকে সে দ্রুত চলে আসে তার বন্ধু ওয়েলের সঙ্গে মিট করার জন্য, কারণ তার সন্দেহ হচ্ছিল যে ওয়েলই হয়তোবা টাকা খেয়ে লুইসের জিপিএস ট্র্যাকারটা খুলতে তাকে সাহায্য করেছিল। কিন্তু ওয়েল এখানে সরাসরি সমস্ত ব্যাপারগুলো অস্বীকার করে। সে বলে যে আমি এতটাও লোভী না যে টাকার জন্য আমি তোমাকে ধোকা দিয়ে দিব। আর এরপরে যখন মাইকেল বাসায় ব্যাক করে তখন পুলিশের কাছ থেকে সে একটা ইনফরমেশন পেয়ে যায়। সে জানতে পারে ফ্র্যাঙ্ককে একটা স্পেশাল পিস্তল দিয়ে শ্যুট করা হয়েছিল। আর যখনই পুলিশ পিস্তলের নামটা বলে তখন সে দৌড়ে গিয়ে তার নিজের পিস্তলটা চেক করে। সে দেখতে পারে তার পিস্তলটা এখানে নেই। আসলে সেদিন রাতের বেলায় লুইস যখন তার রুমে এসেছিল তখন সে তার পিস্তলটা নিয়ে চলে গিয়েছিল, যাতে করে এইটা দিয়ে ফ্র্যাঙ্ককে খুন করে মাইকেলকে তার কেসের মধ্যে ফাঁসিয়ে ফেলতে পারে। আর এরপরে মাইকেল একটা ভয়েসমেল পেয়ে যায় যেটা কিনা ফ্র্যাঙ্ক মৃত্যুর ঠিক আগ মুহূর্তেই তাকে পাঠিয়েছিল। আর এখানে আসলে ফ্র্যাঙ্ক তার সঙ্গে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করেছিল। সে তাকে বলেছিল যে যদি আমরা জিজাসের কেসটাকে ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে সেখানে যেই জায়গায় মার্ডারটা হয়েছিল তার আশেপাশের পার্কিং লটগুলোতে যদি আমরা খবর নেই তাহলে সেখানের সেই সময়ের পার্কিং স্লিপগুলো আমরা পেয়ে যাব। আর যদি আমরা একটা পার্কিং স্লিপ কালেক্ট করে ফেলতে পারি তাহলে এই কেসের মধ্যে লুইস নিজে নিজেই ফেঁসে যাবে।
তো এরপর পরদিন সকালবেলা যখন কোর্ট শুরু হয়ে যায় তখন এই ট্রায়ালে সেই লোকটাকে নিয়ে আসা হয় যেই লোকটা লুইসের মতে তার আগে সেই প্রস্টিটিউটের সঙ্গে গিয়ে মিট করেছিল। আসলে এই লোকটার নাম ছিল মিস্টার মাস্ট্যাং। এখানে মাস্ট্যাং সবাইকে বলে যে আমি আজ পর্যন্ত কোনো মেয়ের উপরে হাতই তুলিনি, তাদেরকে মারপিট করা তো অনেক দূরের কথা, আর যেহেতু এই মেয়েটা নিজেই বলছে আমি তার গায়ে হাত তুলিনি, এই সমস্ত কাজগুলো এই লুইসই করেছে, তাহলে আমাকে জিজ্ঞাসাবাদ করা কেন হচ্ছে। আসলে এখন যেহেতু মাইকেল এই সমস্ত ব্যাপারটা খুব ভালো করেই জানতো যে সে সত্যি কথা বলছে, তবে এখন যেহেতু তার কাজ হচ্ছে লুইসকে ডিফেন্ড করা, এই জন্য সে সেই কাজটাই করে। সে তাদের দুজনকে নানান রকমের কোয়েশ্চেন করে আর তাদের কোয়েশ্চেনের মধ্যেই তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার ট্রাই করে। একটা সময় সে তাদেরকে ফাঁসিয়েও দেয় আর এরপরে সে স্বীকার করে ফেলে যে সেই চাকুটা আসলে তার ক্লায়েন্টেরই ছিল, তবে কেন তার কাছে সেই চাকুটা ছিল সেইটাও সে সবার সামনে বলে। আর তার মায়েরও একটা স্টেটমেন্ট সে আদালতে পেশ করে দেয় যাতে করে তার সাইডটা একটু স্ট্রং হয়ে যায়। মানে এখন কেসটা তারা উইন করার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছিল আর এখানেই আজকের দিনের ট্রায়াল শেষ করে দেওয়া হয়। তবে এরপরে যখন মাইকেল বাসায় ব্যাক করে তখন সে ল্যাংফোর্ড নামের একটা ডিটেকটিভকে পেয়ে যায়। আসলে ল্যাংফোর্ড তার বন্দুকটা চেক করার জন্য এসেছিল। আমরা জানতে পারি ল্যাংফোর্ড হচ্ছে ফ্র্যাঙ্ক কেসের প্রধান অফিসার, এই জন্য যখন সে জানতে পারে সেই সেম কোয়ালিটির একটা বন্দুক মাইকেলের কাছে আছে তখন সে সেই বন্দুকটা দেখতে চলে আসে। তবে সে দেখতে পারে বন্দুকটা তার জায়গায় ছিল না। তবে যেহেতু মাইকেল নিজেও ছিল একজন লয়ার, এই জন্য সে তার ব্রেনের ইউজ করে আইনের বিভিন্ন কথাবার্তা বলে ল্যাংফোর্ডকে এখান থেকে বিদায় করে দেয়। যদিও সে ল্যাংফোর্ডকে বিদায় করে দিয়েছে, তবে এখন পর্যন্ত মাইকেল এই জিনিসটা বুঝতে পারছে না যে আসলে এখান থেকে সে কী করে বের হবে, কারণ সে জানে যে এই সমস্ত ব্যাপারগুলো লুইসই করছে। সে চাইছে যেই কোনো ওয়েতে তার উপরে চাপ প্রয়োগ করতে, তাকে দমিয়ে রাখতে, যাতে করে সে এই কেসটা তাকে জিতিয়ে দিতে পারে। তবে আসলে ফ্র্যাঙ্ক এত সহজেও হাল ছাড়ার পাত্র ছিল না, সে কোনোভাবেই তার চাপের মধ্যে থাকতে চাইছিল না। এই জন্য এখন সে লুইসকে ফাঁসিয়ে দেওয়ার জন্য নতুন করে প্ল্যানিং করা শুরু করে। এই জন্য মাইকেল জেলের মধ্যে গিয়ে সেই মেয়েটার সঙ্গে মিট করে যেই মেয়েটার ড্রাগ অ্যাডিক্টেড ছিল। মানে মুভির শুরুতে যেই মেয়েটার কেস লড়ে মাইকেল তার শাস্তি কমিয়ে দিয়েছিল, সে তাকে বলে যে তুমি গিয়ে সেই লোকটার সঙ্গে মিট করো যেই লোকটা লুইসের সেলমেট ছিল। মানে যখন লুইস জেলের মধ্যে ছিল তখন তার যে সেলমেট ছিল তার সঙ্গে কথাবার্তা বলো, আর তাকে কি বলতে হবে সে সেগুলোও বলে, আর কিভাবে বলতে হবে সেগুলোও বলে। আর সে বলে যে যদি তোমরা দুজন মিলে এই কাজটা করতে পারো তাহলে তোমাদের দুজনকে আমি জেল থেকে যেই কোনো মূল্যে বের করে নিয়ে আসবো। তো এরপরে যখন পরদিন ট্রায়াল শুরু হয়ে যায় তখন সেই লোকটাকে নিয়ে আসা হয় যেই লোকটা লুইসের সেলমেট ছিল। আর এখানে এসে সে মাইকেলের বলে দেওয়ার সমস্ত ব্যাপারগুলো বলা শুরু করে। মানে মাইকেল সেই মেয়েটাকে বলেছিল, সেই মেয়েটা তাকে বলেছিল, আর কিভাবে বলতে হবে সেগুলো বলে দিয়েছিল। এখানে সে বলে যে যখন আমি লুইসের সঙ্গে একই সেলের মধ্যে ছিলাম তখন তার সাথে কথাবার্তা বলে আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল, আমরা প্রায় বন্ধুর মতোই হয়ে গিয়েছিলাম। তখন সে আমাকে একটা ব্যাপার শেয়ার করে বলেছিল যে যেই কেসের জন্য এখন আমাকে বন্দি করে রাখা হয়েছে এই কেস থেকে আমি খুব সহজেই ফ্রি হয়ে যাব, কারণ কেউই এটা প্রমাণ করতে পারবে না যে আমি সেই মেয়েটার গায়ে হাত তুলেছি বা তাকে মারপিট করেছি, কারণ তাদের কাছে এমন কোনো প্রমাণও নেই। আর তাছাড়া আমার মায়ের অনেক বেশি টাকা আছে যেগুলোর মাধ্যমে আমরা অনেক কিছুই হ্যান্ডেল করে ফেলবো। আর তাছাড়া সে এইটাও বলে যে সে আমার সাথে আরও একটা ব্যাপারও শেয়ার করেছিল। সে বলেছিল যে এমন কাজ সে আগেও একবার করেছিল, যেই মেয়েটা একটা প্রস্টিটিউট ছিল সে তাকে মেরে পর্যন্ত ফেলেছিল। তাছাড়া তার গায়ে কিছু ট্যাটুও ছিল, সেই ব্যাপারেও সে আমাকে বলেছিল। আর যখনই সেই কথাটা বলে তখন এখানে থাকা সমস্ত পুলিশ অফিসার পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তাদের মাথায় সেই কেসটা চলে আসে যেই কেসে জিজাস নামের একটা লোকের শাস্তি হয়েছিল, আর এই কেসটা কাইন্ড অফ সিমিলার ছিল। এই জন্য এখন পুরনো সেই কেসটার জন্য লুইসের উপরেই তাদের সন্দেহ চলে আসে। তবে তখন আবার মাইকেল দাঁড়া হয়ে তাকে ডিফেন্ড করা শুরু করে। সে বলে যে আসলে এই লোকটার কথায় একেবারেই বিশ্বাস করা উচিত না, কারণ এই লোকটা নিজে হচ্ছে একজন ক্রিমিনাল, আর আগেও সে বারবার করে তার স্টেটমেন্ট চেঞ্জ করেছে। আর যখন আদালত এই ব্যাপারটা শুনতে পারে তখন আদালত মাইকেলের কথাতে বিশ্বাস করে লুইসকে ফ্রি করে দেয়। তবে যখন লুইস আর তার মা ফ্রি হয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন পুলিশ এসে তাকে দ্রুত অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ সেই লোকটার জবানবন্দির জন্য এখন পুলিশের তার উপরে সন্দেহ হয়ে গেছে, আর পুরনো কেসের ইনভেস্টিগেশন করার জন্য তারা তাকে ধরে নিয়ে গেছে। আর তখন এই জিনিসটা আমরা জানতে পারি যে এই সমস্ত ব্যাপারগুলো আসলে মাইকেলেরই একটা মাস্টার প্ল্যান ছিল। আসলে আমরা জানতে পারি মাইকেল এই জিনিসটা চাইছিলই না যে এই ছোটোখাটো মারপিটের কেসের মধ্যে লুইস জেলে গিয়ে পরে আবার বেরিয়ে চলে আসুক। সে চাইছিল তাকে এই কেস থেকে বের করে পুরনো মার্ডার কেসের মধ্যে ফাঁসিয়ে দিয়ে যেই কোনো ওয়েতে তাকে সারা জীবন জেলের মধ্যেই রাখতে। আর এই সমস্ত ব্যাপারগুলো লুইসও ক্লিয়ারলি বুঝতে পারে, এই জন্য সে মাইকেলের উপরে প্রচণ্ড রাগও হয়েছিল। যাই হোক, এরপরে এখান থেকে যখন মাইকেল বাসায় ব্যাক করে তখনই সে একটা কল পেয়ে যায়, আর সে জানতে পারে লুইসকে পুলিশ ছেড়ে দিয়েছে, কারণ পুলিশের কাছে তেমন কোনো প্রমাণ ছিল না তাকে ধরে রাখার মতো, আর তাকে অ্যারেস্ট করার মতো প্রমাণ তো ছিলই না, এই জন্য পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। আর এইটা শোনার পরে মাইকেল এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন লুইস পুরো পাগলের মতো তার ফ্যামিলির দিকে আক্রমণ করবে। এই জন্য সে তার অন্য একটা গান নিয়ে বেরিয়ে পড়ে তার ফ্যামিলিকে সেভ করার জন্য। সে তার পুরনো ওয়াইফ ম্যাগির বাসার সামনে এসে বসে পড়ে, আর যেমনটা সে চিন্তা করেছিল একটু পরেই এখানে লুইস চলে আসে, আর সে এসে তাকে বলে যে তুমি এখানে বসে কতক্ষণ পাহারা দিবে, একটা না একটা সময় তো আমি সুযোগ পেয়ে যাব, আর এরপর আমি তোমার ওয়াইফের সেই অবস্থা করব যেমনটা আমি সেই মেয়েটার সঙ্গে করেছিলাম।
তবে এটা শোনার পরে মাইকেল একটু মুচকি হাসে আর সে বলে যে এই সুযোগ তুমি পাবে না। আর তখন আমরা দেখতে পারি এখানে বাইকার গ্যাং চলে আসে। তারা এসে লুইসকে আচ্ছা রকম করে ধোলাই করে তার গাড়িও ভেঙে দিয়ে চলে যায়। আসলে তারা মাইকেলের বলাতে এমনটা করেছিল, কারণ মাইকেল তাদের কেসগুলো খুব ভালো করেই হ্যান্ডেল করত। এখন এখান থেকে যখন মাইকেল তার বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে লুইসের মা ম্যারি তার সামনে দাঁড়িয়েছিল। এই জন্য সে তাকে বলে যে দেখুন, এই কেসে আমি আপনাকে সাহায্য করতে পারবো না, কারণ আপনার ছেলেই হচ্ছে আসল ক্রিমিনাল। এখন ভালো হয় যদি আপনি ব্যাপারটাকে মেনে নিয়ে সমস্ত ব্যাপারটা ভুলে যান। আর এতটুকু বলেই যখন সে উল্টো দিকে ঘুরে তখনই ম্যারি একটা গান বের করে মাইকেলের উপরে শুটই করে দেয়। এতে করে তো মাইকেল পুরোপুরি শক্ট হয়ে যায়। এখানে এই মহিলা বলে যে আসলে তোমার বন্ধু ফ্র্যাঙ্কে আর অন্য কেউ না, বরং আমিই শ্যুট করে মেরেছিলাম, কারণ সে এই সত্যিটা বের করে ফেলেছিল যে লুইসই হচ্ছে আসল ক্রিমিনাল, এই জন্য তাকে মারতে হয়েছে, আর এখন হচ্ছে তোমার পালা। এতটুকু বলে যখনই সে আরও একটা শ্যুট করতে যেত তার আগেই মাইকেল তার সেই দ্বিতীয় গানটা বের করে তাকে শ্যুট করে মেরে ফেলে। আর এরপরে পরের সিনে আমরা দেখতে পারি মাইকেল হসপিটাল থেকে বাইরে আসে আর তার ড্রাইভারের মাধ্যমে সে জানতে পারে যে আসলে লুইসকে সেই পুরনো কেসের জন্য শাস্তি দেওয়া হয়েছে, মানে সেই মার্ডার কেসের জন্য। আর তাকে শাস্তি দেওয়ার পেছনে সেই কার পার্কিংয়ের স্লিপটা সবচেয়ে বেশি কাজ করেছে, মানে যেটা মৃত্যুর আগে ফ্র্যাঙ্ক তাকে ভয়েস মেল করে বলেছিল। আর এইটা শোনার পরে সে একটু বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ সে তার বন্ধুকে হারিয়েছে। তবে যখন সে জানতে পারে তার ফ্যামিলি পুরোপুরি সেফ আছে তখন সে আবার একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। এরপর আমরা দেখতে পারি মাইকেলের গাড়ির কাছে সেই বাইকার গ্যাং চলে আসে আর সেই গ্যাং এসে তাকে বলে যে তোমাকে একটা কেস অর্ধেক ফিস নিয়ে লড়তে হবে, কারণ আমরা তোমাকে সাহায্য করেছি। তবে তখন আবার মাইকেল তাদেরকে বলে যে আমি পুরো একটা কেস ফ্রিতেই লড়বো, কারণ তোমরা আমাকে সাহায্য করেছো। এই জন্য তারা দুজনেই হাসা শুরু করে আর এমনই একটা হ্যাপি এন্ডিং নিয়ে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।